হচ্ছে আমরা হলো কি করব, আমরা হচ্ছে দেখো গতদিন আমরা কি শিখছি, পার্সন শিখছি, জাস্ট একটা বক্সটা মোটামুটি ক্লিয়ার করে ফেলছি। তারপরে কি আজকে হচ্ছে আমরা বক্সে কতটুকু শিখছি আমরা একটু দেখি। দেখো এই বক্সটাকে তোমরা লিখছো কিনা একটু দেখো, যে পার্সন আর হচ্ছে এক্সাম্পল, জাস্ট এই বক্সটা মাথায় থাকলে মোটামুটি ক্লিয়ার, এই বক্সটা মাথায় থাকলে মোটামুটি ক্লিয়ার। তারপরে হচ্ছে রুলস নাম্বার 1 আমরা শিখছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। তারপরে আমরা নিজস্বভাবে অর্থাৎ নিজস্ব টেকনিক আকারে কী শিখছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। আবার সাবজেক্ট যদি তোমার প্লুরাল হয় তাহলে কি হবে, তাহলে ভার্বের সাথে কিচ্ছু হবে না, এস বা ইয়েস কিছু না, যা আছে তাই থাকবে। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল এটা ধরবো কীভাবে, তাহলে সিঙ্গুলার না প্লুরাল এটা ধরার উপায়টা কি, প্লুরালটা হচ্ছে ওই সাবজেক্টকে আগে আমাকে বুঝতে হবে সাবজেক্টটা কোথায় বসে, শব্দের বাক্যের শুরুতে বসে, মাঝখানে বসে, শেষে বসে, নাকি বাকি অংশে বসে, এটাকে আমাকে জানতে হবে যে সাবজেক্টটা কোথায় বসে। সাবজেক্টে মাথায় রাখতে হবে আমার টেকনিক, যে সাবজেক্ট অলওয়েজ ফার্স্টে বসে, ফার্স্টের ওয়ার্ডটা সব সময়ের জন্য সাবজেক্ট হয়, কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম, যেমন কিছু কিছু সময় হচ্ছে ভার্ব সামনে বসে, জিরান্ড ক্ষেত্রে ওটা একটা আলাদা হিসাব, ওটা না। এমনি নর্মাল নিয়মে হচ্ছে সাবজেক্ট সবসময় কী হয়, ফার্স্টে বসে। তাইলে এখন আমাদের কথা হচ্ছে যে আমরা গত দিনে শিখছি রুলস 1-এ যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, এবং প্লুরাল যদি হয় তাহলে কি হবে, তাহলে যা আছে তাই থাকবে, আর সাবজেক্ট অলওয়েজ প্রথমে থাকবে। এখন আমরা শিখবো হচ্ছে সিঙ্গুলার কোনটা, প্লুরাল কোনটা। তার জন্য আমি কিন্তু শিখাই দিছি যে সিঙ্গুলার হলো ওইগুলা যেগুলোর সাথে এস বা ইএস যুক্ত করা যেতে পারে, আর হচ্ছে আই, মি, মাই, উই, আস, আওয়ার এইগুলা, এবং প্লুরাল কোনগুলা, দে, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে কি দেওয়া যেতে পারে বলো তো আমাকে, দেম, এতে এইগুলো আর কি। আবার তো এইগুলো হচ্ছে কি, তারপরে উই দেওয়া যেতে পারে, তাই না, উই তো হইতে পারে, সম্ভবত উই হইতে পারে। তো এই জাতীয় ওয়ার্ডগুলো হচ্ছে কি প্লুরাল। ওকে, আমরা এখন তাহলে আমরা 2 নম্বর পয়েন্টে যাব। 2 নম্বর পয়েন্ট আপনি লিখি রুলস নাম্বার 2, বক্স করে ফেলি রুলস নাম্বার 2। যদি কারো দরকার না থাকে তাহলে হচ্ছে লিখে দিতে পারো, আর যদি দরকার থাকে তাহলে একটু রিভিশন করতে পারো, আশা করি লাভ হবে তোমাদের। তারপরে দেখো রুলস নাম্বার 2 নম্বরে যাও, দেখো সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের হলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বা V3 হয়, অক্সিলারি ভার্ব প্লাস V3 হয়। সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে হলে এভি প্লাস V3 হয়। এভি মানে আমরা জানি এভি ইকুয়াল অক্সিলারি ভার্ব, বুঝতে পারছি, অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব কোনগুলো আর বি ভার্ব কোনগুলো আমরা কি জানি, এগুলা অক্সিলারি ভার্ব কয়টি আর বি ভার্ব কয়টি, কেউ কি জানি আমরা এটা? বি ভার্ব হচ্ছে am is are was were। ওকে, হয়নি, আর কেউ? am is are was were, এটা টিম। গুড, am is are was were 5টা, আর বাকি যা আছে সব অক্সিলারি ভার্ব, এগুলো সহ বাকি যা আছে সব অক্সিলারি ভার্ব, যেমন am is are was were have has had can could shall should will would may might, এইগুলার কি তোমার হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, তারপর হচ্ছে সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েসে হয় তাহলে কি হবে, ব্র্যাকেটে আমরা লিখবো যে অক্সিলারি ভার্ব প্লাস V3 হবে, অক্সিলারি ভার্ব প্লাস V3 হবে। একটা এক্সাম্পল লিখি, English dash speak স্পিককে আমরা ব্র্যাকেটে আটকাবো অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাইলে কি হবে, আমার এখানে কি লিখতে পারি আমরা এখানে বলো তো? English is spoken. Good, English is spoken all over the world. ওকে, আমরা রুলস নাম্বার 3-তে চলে যাব। রুলস নাম্বার 3-তে কী বলছে আমরা একটু দেখি। আমরা কিন্তু আগেই বলছি যে আমরা এখন যে রুলসগুলো শিখতেছি এগুলো আমাদের কারা শেখাচ্ছে, পণ্ডিত মশাইরা আমাদের 10 বছর 20 বছর যাবৎ, বা মানে বাপের আমলে, পিতামহীদের আমলে, দাদামহীদের আমলে, পিতামহদের আমলে আমাদের শুধু এই রুলসগুলো শেখাইছে, কিন্তু টেকনিকগুলো কেউ শেখায় নাই। আমাদের টেকনিক প্রয়োগ করলে কিন্তু সময়টা বেঁচে যায় আমাদের, এবং শর্টভাবে আমরা খুব
ক্লিয়ারলিভাবে একটা অ্যান্সার দ্রুত করতে পারি। আর রুলস মুখস্থ করলে আমাদের টাইম লাগে অনেক, রুলস মুখস্থ করতে একটা টাইম, রুলসটা ধরে রেখে অ্যান্সার করতে একটা টাইম, ইটিসি বিভিন্ন ঝামেলা একটা। আর আমরা যদি টেকনিক ফলো করি তাহলে দেখা যাবে খুব ইজিলিভাবে খুব দ্রুত অ্যান্সার করা যেতে পারে। ওকে, তারপরে হচ্ছে আচ্ছা আমি সেটাতে যাব, বক্স আকারে ওটা আমি টেকনিক দিয়েছি সরাসরি, আমি কোনো রুলস দিই নেই, অফলাইনে ব্যাসে ওটা আমি টেকনিক দিয়েছি সরাসরি। আর আমি এখানে ঠিক আছে, সমস্যা নাই, যার যেটা পছন্দ আমি দুইটাই দেবো, রুলসও দেবো মানে অর্থাৎ পণ্ডিত মশাইদের যারা পড়াইছে, শিক্ষকরা যা পড়াইছে তাদেরটাও দেবো, আর আমার যে টেকনিকটা আছে আমি সেটাও দেবো। তারপরে তোমরা ডিসাইড করবা যে তোমাদের কাছে কোনটা বেটার মনে হয়, যেটা বেটার মনে হবে তোমরা সেটা পড়বা। বোঝাইতে পারছি? ওকে, তারপরে হচ্ছে দেখো 3 নাম্বার রুলসটা একটু ফলো করো, যে 3 নাম্বার রুলসটা একটু লেখো, রুলস নাম্বার 3। রুলস নাম্বার 3, ও আচ্ছা লেখো এটা লেখো, রুলস নাম্বার 3, যে সেন্টেন্সটি মডাল অক্সিলারি হলে, মডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ ভয়েস হলে, সেন্টেন্সটি মডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ ভয়েস হলে B+V3 হয়, B+V3 হয়, ব্র্যাকেটে লিখবা B+V3, হ্যাঁ B+V3 হয়। কি সেন্টেন্সটি মডেল অক্সিলারি যুক্ত হলে, সেন্টেন্সটি মডেল অক্সিলারি যুক্ত প্যাসিভ ভয়েস হলে, মানে প্যাসিভ ফর্মে, ভয়েস না লিখলেও চলবে, প্যাসিভ ফর্মে হলে তাহলে কি হবে, B+V3 হয়। একটা এক্সাম্পল লেখো। ও তার আগে হচ্ছে নিচে একটা বক্স করো, টিক দিয়ে লেখো, টিক দিয়ে বক্স দিয়ে লেখো ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এইগুলা কি মডেল অক্সিলারি, একটু টপিক বানাই লেখো, এটা টিক দিয়ে লেখো সাইডে, যে মডেল অক্সিলারি ইকুয়াল ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, তারপরে কি মাস্ট। এইগুলা কি মডেল অক্সিলারি। এখন একটা এক্সাম্পল লেখো, দ্য টুক ক্যান ড্যাশ complete within an hour, complete within কি এক্সাম্পলটা আবার বলেন। the took can, তারপর দিবা একটা শূন্যস্থান, complete within an hour, within an hour, সরি টুক হবে না, টাস্ক হবে, একটু বলতে ভুল করে ফেলছি, টাস্ক, তাহলে অর্থটা মিল পড়বে। টাস্ক মানে হচ্ছে কাজ করা বোঝায়, হ্যাঁ টাস্ক মানে হচ্ছে কোনো একটা কাজ বোঝায়। টাস্ক, টুকটা কেটে একটু কষ্ট করে টাস্ক লেখো, TASK, টাস্ক। তাহলে তোমরা বলো কি দেওয়া যেতে পারে তাহলে এখানে অ্যান্সারে? ক্যান বি কমপ্লিটেড। গুড, তাহলে ক্যান তো দেওয়াই আছে মডেল অক্সিলারি, তাহলে ক্যান যেহেতু দেওয়া, তাহলে আর এক্সট্রা করে ক্যান দিতে হবে না, তাহলে পরেরটাও কি দেবো, B+V3, তাহলে বি লিখবো। তাহলে কমপ্লিট আছে, কমপ্লিটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, V3 ফর্ম কি, কমপ্লিটেড, কমপ্লিটেড, তাহলে কমপ্লিটেড, তাহলে বি কমপ্লিটেড। বুঝতে পারছি? তারপর আমরা রুলস নাম্বার 4-এ চলে যাব। রুলস নাম্বার 4, রুলস নাম্বার 4 হচ্ছে লেখো, সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়।
নিচে এই বক্সে এটা প্রত্যেকটা রুলস বক্স করে ফেলবা, আর যেগুলো আমি পিন মার্ক বা টিক মার্ক দিতে বলবো ওটা আলাদা রাখবা। বোঝাতে পারছি? কারণ টিক মার্কে যেগুলো দিচ্ছি ওগুলো আমার টেকনিক, আর রুলস যেগুলো দিচ্ছি ওগুলো স্যারদের টেকনিক, অর্থাৎ তোমার শিক্ষক বা পণ্ডিত মশাইরা এই টেকনিকগুলো তৈরি করছেন আমাদের মাথার উপর চাপায় দেওয়ার জন্য, যা আমাদের আজ পর্যন্ত মুখস্থ হয়ে ওঠে নাই। আচ্ছা, তারপরে লেখো, নিচে একটা টিক মার্ক দিয়ে লেখো যে উদ্দেশ্য বোঝালে, উদ্দেশ্য বোঝালে 2+V1 হয়। উদ্দেশ্য বোঝালে 2+V1 হয়। সাইডে একটু ছোট্ট করে মানে মানে ছোট্ট করে লিখবা যে কখনোই আসে না। এই এক্সাম্পলটা মানে এই টপিকটা কখনোই আসে না। কারণ হচ্ছে 2 এর পরে যে V1 হয় এটা সবাই জানে। সবাই জানে, গুড। তারপরে হচ্ছে এক্সাম্পল দাও, এটার একটা এক্সাম্পল দাও, এটার একটা এক্সাম্পল দাও। I saw him, I saw him draw, sorry, I saw him dash দাও, dash, I saw him dash, ব্র্যাকেটে দিবা হচ্ছে draw, DRAW, draw a picture, draw a picture। তাহলে এখানে কি দেওয়া যেতে পারে বলো তো একটু কেউ? ড্রয়িং। ড্রয়িং। দেখো স কিন্তু একটা কি প্রথম ভার্ব, তাই না? সি স সিন, তাহলে স হচ্ছে একটা প্রথম ভার্ব, তাহলে পরের ভার্বটা কি? তাহলে আমরা কি এখন ভার্ব টার্ব এগুলো ধরতে পারতেছি? এখন ভার্ব কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, নাউন কোনটা ধরতে পারতেছি এখন? ওকে, তারপরে হচ্ছে তাহলে স যে একটা ভার্ব এটা বোঝা যাচ্ছে। তাহলে পরে আমাদের রুলসটা কী ছিল যে প্রথম ভার্ব, বাক্যে যদি দুইটি ভার্ব থাকে তাহলে প্রথম ভার্বের সাথে কিচ্ছু হবে না, পরের ভার্বের সাথে কি হবে? আইএনজি শুধু যুক্ত হবে। তাহলে প্রথম ভার্ব হচ্ছে কি স, তাহলে প্রথম ভার্বের সাথে কিচ্ছু হবে না। পরের ভার্বটাতে কি আছে? ড্র, ড্রর সাথে কি যায়? গহনা যোগ করা যায়, তার মানে কি আইএনজি যুক্ত করা যায়, তাহলে ড্রয়িং, তার মানে এটাও একটা ভার্ব, তাহলে ভার্ব আমরা পেয়ে গেছি, তাহলে ড্রয়িং দিয়ে যেতে পারে। দেখো তুমি কিন্তু হিমের সাথে হিমিং দিতে পারো না বা হিমেট দিতে পারো না, তার মানে এটা কোনো ভার্ব না। তারপরে এ তো একটা আর্টিকেল, এটা আমরা সবাই জানি, এটা জানা কোনো এই প্রশ্নই আসে না। তারপরে কি পিকচার, পিকচারিং, পিকচারেড, পিকচারেস, কোনো সময় শুনছো হয় না, তার মানে এগুলো নাই, এগুলো হচ্ছে নাউন। তাহলে তাহলে কখনোই মনে রাখবা যে নাউন বা প্রোনাউন বা অ্যাডজেক্টিভের সাথে আইএনজি বসে না, ভার্বের সাথে সবসময় এস বাই এস, আইএনজি অথবা ইডি বা ভার্বের পরিবর্তন হয়ে থাকে। ওকে, তারপরে হচ্ছে রুলস নাম্বার 5 লেখো। রুলস নাম্বার 5, প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে, প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি হয়। প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি হয়। তারপরে নিচে একটা টিক মার্ক দিয়ে লিখে রাখো, প্রিপোজিশন ইকুয়াল, প্রিপোজিশন ইকুয়াল বেয়ন্ড, BEYOND, বেয়ন্ড। কারো কোনো প্রকার প্রবলেম হলে, কোনো ওয়ার্ড বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে। বেয়ন্ড, BEYOND, বেয়ন্ড। তোমরা কি এর আগে জানতা যে বেয়ন্ড একটা প্রিপোজিশন? হ্যাঁ জানতাম। ওকে, বেয়ন্ড, কমা দাও, অন অফ উইথ বিফোর উইদাউট এগেইনস্ট টু ইটিসি, একটা লিখে দাও এরকম, অন অফ উইথ বাই, সাউন্ড মিউট করো তোমরা, অন অফ উইথ বাই ফর ফ্রম ইনটু, তারপরে বিফোর এগেইনস্ট, AGAINIST, এগেইনস্ট, বিফোর, উইদাউট, WITHOUT, উইদাউট, ইত্যাদি। এখন একটা এক্সাম্পল আমরা লিখি, একটা এক্সাম্পল আমরা একটু লিখি।
লেখো আই স্টপড, ইডি যোগ হবে কিন্তু, হ্যাঁ, আই স্টপ থিঙ্কিং অফ ড্যাশ ডু, ব্র্যাকেটে রাখবো আমরা দিস, আই স্টপ থিঙ্কিং অফ ড্যাশ ডু দিস। তাহলে এখানে আমরা, তোমরা বলো কি দেওয়া যেতে পারে এখানে? ডুইং। ডুইং। একটা জিনিস নোট করে রাখো, একটা টেকনিক দিয়ে রাখি, পাশে একটু লিখে রাখো টেকনিক, পাশে একটু লিখে রাখো টেকনিক, বোল্ড করে রাখো টেকনিক। প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি বসে, লিখে রাখো। শুধু এতটুকু লিখে রাখো, এত লেখার দরকার নাই। আচ্ছা, যদি এতটুকু লিখতে পারো অথবা শর্টকাট লিখতে রাখলে এটা লিখতে পারো, প্রিপোজিশন প্লাস ভি প্লাস আইএনজি, শেষ। প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা লিখলেও হবে। অথবা এটা লিখতে পারো যে প্রিপোজিশনের সাথে সব সময়ই ভার্বের সাথে আইএনজি হয়, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, হবেই হবেই। বুঝাতে পারছি? রুলস নাম্বার 6 আমরা চলে যাব। রুলস নাম্বার 6, রুলস নাম্বার 6, রুলস নাম্বার 6 লেখো অতীত বোঝালে পাস্ট ইনডিফিনিট হয়, অতীত বোঝালে পাস্ট ইনডিফিনিট হয়। ব্র্যাকেটে লিখবা ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, ওয়ান্স, সিন্স, SINCE সিন্স, আপন, APUON আপন, লাস্ট উইক, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট ইয়ার, এই জাতীয় ওয়ার্ডগুলো ইত্যাদি, এই জাতীয় ওয়ার্ডগুলো ইত্যাদি। তাহলে একটা এক্সাম্পল লেখো, আমরা একটা এক্সাম্পল লিখি। হি ড্যাশ, ব্র্যাকেটে লিখবা কাম হোম ইয়েস্টারডে, হি ড্যাশ কাম হোম, হি ড্যাশ কাম হোম ইয়েস্টারডে। তাহলে কামের এইখানে কি দেওয়া যেতে পারে? কেম হবে, কারণ লাস্টে ইয়েস্টারডে আছে, তাই না? লাস্টে ইয়েস্টারডে মানে কি? গতকাল। গতকাল মানে কি? অতীত বোঝাচ্ছে, আর অতীত বোঝালেই কি হয়? পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে কামের জায়গায় আর পাস্ট ইনডিফিনিটের রুলস স্ট্রাকচারটা কি? শুরুতেই সাবজেক্ট, সাহায্যকারী ভার্বের নাই, সাহায্যকারী ভার্ব নাই, মূল ভার্বের V2 ফর্ম বা পাস্ট ফর্ম হবে, তারপরে অবজেক্ট যদি থাকে, বাকি অংশ যদি থাকে। ওকে, তো রুলস নাম্বার 7 আমরা চলে যাই। রুলস নাম্বার 7, লিখবা ব্র্যাকেটে বি থাকলেই টেকনিক, এটা সরাসরি টেকনিক লেখো, এটা সরাসরি এটা টেকনিক লিখে রাখো। সাইডে লিখে রাখো যে রাইট ফর্ম অফ ভার্বে বি থাকলেই, রাইট ফর্ম অফ ভার্বে বি থাকলেই, বি থাকলেই চোখ বুঝে এম ইজ আর ওয়াজ ওয়ার, শেষ। তাহলে এম ইজ আর কখন বসাবো, ওয়াজ ওয়ার কখন বসাবো? একটু লুক অ্যাট মি, আমার দিকে তাকাও, একটু শোনো কি বলি। এম ইজ আর কখন বসাবো আর ওয়াজ ওয়ার কখন বসাবো, এটা আমরা জানবো কীভাবে? দেখবা প্রত্যেকটা পরীক্ষাতেই, বোর্ড পরীক্ষা বলো আর কলেজ পরীক্ষা বলো, টেস্ট পরীক্ষা বলো, যে পরীক্ষায় বলো, সিটি পরীক্ষায় বলো, যে পরীক্ষায় বলো, যখন রাইট ফর্ম অফ ভার্ব তোমাদের পরীক্ষায় আসবে, মনে রাখবা একটা টেকনিক, মনে রাখবা। কী টেকনিক? যে নাই প্রেজেন্ট প্রথম লাইনটা পড়বা, প্রথম লাইনটা কোন টেন্সে আছে, জাস্ট প্রথম লাইনটা পড়বা। প্রথম লাইনটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে মনে রাখবা পুরো প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে আছে। তারপর প্রথম টেন্সটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে মনে রাখবা পুরো প্যাসেজটাই পাস্ট টেন্সে করা আছে। বুঝাইতে পারছি? মাঝে মাঝে একটু পরিবর্তন থাকে,
দেখা যায় যে অর্ধেকখানি প্রেজেন্ট টেন্স অর্ধেকখানি পাস্ট টেন্স, এরকম একটু কম থাকে। তো বেশিরভাগ সময় দেখা যায় কি প্রথম ওয়ার্ডটা দেখে নির্বাচন করে দেওয়া যায় যে পুরো প্যাসেজটা কী আছে, প্রেজেন্ট টেন্সে অথবা পাস্ট টেন্সে। মাথায় রাখবা রাইট ফর্ম অফ ভার্ব বোর্ডে কখনোই ফিউচার টেন্সে আসবে না, কখনোই আসবে না, এতটুকু আমি শিওর করে দিতে পারি যে রাইট ফর্ম অফ ভার্ব ফিউচার টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব বোর্ড পরীক্ষায় কখনোই ফিউচার টেন্স থেকে আসবে না, নাই প্রেজেন্ট টেন্স থেকে আসবে, নাহলে পাস্ট টেন্স থেকে আসবে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে প্রেজেন্ট এবং পাস্ট। এবং আমাদের এইটা খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা পরীক্ষাতেই রাইট ফর্ম অফ ভার্বে দেখবা যে বি কথাটা ফার্স্টেই উল্লেখ থাকে। হ্যাঁ, বি কথাটা ফার্স্ট উল্লেখ করে ব্র্যাকেটে দেওয়া থাকে শূন্যস্থানের কাছে। তাহলে বি মানে আমরা কি জানি, বি মানে হচ্ছে বি ভার্ব, বি মানেই হচ্ছে বি ভার্ব। তাহলে বি মানে কি বি ভার্ব না, তাহলে বি ভার্ব মানে কি আমরা একটু আগে কী শিখছি, বি ভার্ব মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটা হচ্ছে বি ভার্ব। তাহলে আমি কখন বসবো যে আমার এম ইজার বসান লাগবে এবং কখন বসবো যে আমার ওয়াজ ওয়ার বসান লাগবে, তাহলে আমার মনে রাখতে হবে এম ইজার বসে হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ওয়াজ ওয়ার বসে হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে আমি যখন ওই প্রথম লাইনটা দেখে পড়বো যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, তখন আমি বুঝতে পারবো যে প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে। যদি দেখি প্রেজেন্ট টেন্সে আছে তাহলে উত্তর হবে এম ইজ আর, এই তিনটে যে কোনো একটা উত্তর হবে। আর যদি দেখি পাস্ট টেন্সে আছে তাহলে ওয়াজ অথবা ওয়ার। যদি পাস্ট টেন্সে দিয়ে আমরা একটা এক্সাম্পলটা দিই তাহলে ওয়াজ অথবা ওয়ার, তাহলে আমাদের কিন্তু প্রথমেই তিনটে বাদ হয়ে গেল, এম ইজ আর কিন্তু প্রথমে বাদ হয়ে গেল। যদি পাস্ট টেন্সে থাকে তাহলে নাই ওয়াজ হবে নাহলে ওয়ার হবে। তাই তখন আমরা ওয়ার্ডটা ফলো করবো যে ওই বি যে লেখছে, বি শূন্যস্থানের পরে যে বি কথাটা উল্লেখ করছে ব্র্যাকেটে, তার আগের ওয়ার্ডটা কি বলছে, মানে প্লুরালে বলছে নাকি সিঙ্গুলারে বলছে, মানে ওটা বুঝবো কীভাবে, এটা কিন্তু আমরা শিখাইছি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনে, যে আমরা পার্সনে কিন্তু শিখাইছি যে সিঙ্গুলার প্লুরাল কিন্তু একটু আগে আমরা শিখাইছি। তখন আমরা কীভাবে বুঝবো, যখন আমরা প্লুরালটা বুঝবো যে এটা প্লুরাল ফর্মে আছে তখন আমাদের ওটা হয়ে যাবে অয়ার, আর যখন ওটা সিঙ্গুলার ফর্মে থাকবে তখন হয়ে যাবে কি ওয়াজ। তাহলে কিন্তু আমরা এটাও খুব সহজেই জাস্টিফাই করতে পারতেছি। ওকে, তারপরে হচ্ছে তাহলে আমরা রুলস নাম্বার 7-এ কী শিখতে পারলাম যে রাইট ফর্ম অফ ভার্বে যদি বি থাকে চোখ বুঝে কী করবো, এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার অ্যান্সার করে থুয়ে আসবো। ওকে, তাহলে একটা এক্সাম্পল নিই, তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এক্সাম্পল, ইন উইন্টার কোমা, ইন উইন্টার কোমা ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন বুঝো র্যাকেট খেলা বোঝায়, র্যাকেট খেলা, এটাকে শুদ্ধ ভাষায় ব্যাডমিন্টন বলে। ইন উইন্টার কোমা ব্যাডমিন্টন ড্যাশ বি, বিকে আমরা ব্র্যাকেটে আটকাবো, বি এ ফেভারিট গেম, বি এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি। তাহলে এখন তোমরা একটু চিন্তা করো এখানে কি দেওয়া যেতে পারে, ইজ, ইজ, আর কেউ, ইজি হবে। এটা কিন্তু ধরার উপায় নাই যে পাস্ট টেন্সে আছে নাকি প্রেজেন্ট টেন্সে আছে। তাইলে যখন এরকম দেওয়া থাকবে না সরাসরিভাবে, তখন আমরা তার পরের লাইন, প্যাসেজ যখন আসবে পরীক্ষায় তখন তার পরের লাইনটা আবার চেক দেবো যে পরের লাইনটা আবার কোন টেন্সে আছে। যদি ওই লাইনে যদি অ্যামিজার ওয়াজার খুঁজে না পাই তাহলে তার পরের লাইন চেক দেবো যে তখন কি আছে, অ্যামিজার ওয়াজার আছে, অথবা এইগুলো যদি নাও লেখা থাকে তাহলে চেনার উপায় কি, ওই যে ভার্বের সাথে ইডি অথবা ভার্বের সাথে আইএনজি অথবা এস বাই এস এইগুলো আছে কিনা, কারণ এইগুলো যখনই থাকবে তখন আমরা ইজি হয়ে যাবো যে এটা প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। ইডি থাকলে তো এমনি বুঝতে পারবো এটা পাস্ট টেন্সে আছে, এবং হচ্ছে তোমার আইএনজি থাকলে অবশ্যই বুঝতে পারবো যে কন্টিনিউয়াসে আছে। তাহলে কন্টিনিউয়াস থাকলে অবশ্যই তার সাথে অ্যামিজ আর ওয়াজ আর যে কোনো একটা অবশ্যই থাকবে, নাহলে হ্যাভ হ্যাজ কিছু একটা থাকবেই, তাহলে অবশ্যই থাকবে। আর এস বাই এস থাকলে আমরা বুঝে যাবো কি প্রেজেন্ট টেন্সে আছে, বুঝতে পারছি। ওকে, তারপর রুলস নাম্বার 8-এ লেখো, রুলস নাম্বার 8। এই কয়টাই থাক আজকে। ওকে, ঠিক আছে, আপাতত আজকে 7টাই থাকবে, সামনের দিন বাকি অংশটা পড়ায়ে দিব।